ওকে, তো শুরু করি। আজকে হচ্ছে সম্ভাব্যতা। আপনাদের এই সম্ভাব্যতা চ্যাপ্টারটা পড়তে গেলে অবশ্যই দুইটা চ্যাপ্টারের সম্পর্কে আইডিয়া ভালো থাকতে হবে। এক, বিন্যাস সমাবেশ। দুই হচ্ছে সেট এবং ভেনচিত্র। মূলত ভেনচিত্র পার্টটা আর কি, ভেনচিত্র পার্টটা সেটের, আর হচ্ছে বিন্যাস সমাবেশ। এর মধ্যে আবার সমাবেশ জিনিসটা একটু বেশি ভালো আইডিয়া থাকতে হবে এই পার্টটা করতে গেলে। আর এখানে আমাদের টাইপ আছে অনেকগুলা। প্রথমত সূত্র, দ্বিতীয়ত সূত্রের প্রয়োগ, তৃতীয়ত তাস, মুদ্রা, সংখ্যা, বল বা মার্বেল, নানান কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিসের ডিটেলস আপনাদের আপলোডকৃত যে আজকের ভিডিওটা সেখানে আছে। প্রায় 15-16 মিনিট ধরে আপনাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে ওখানে বিস্তারিত। তো যেহেতু আপনাদের কাছে ভিডিওটা আছে, সুতরাং এইটুকু দেখে নিলে আপনাদের হয়। তাই আমি এখানে একই জিনিস বলে সময় নষ্ট করব না, কারণ অ্যানালাইসিস একবার দেখলেই হয়েছে। তো আপনারা দেখে নেবেন। বাট সংক্ষেপে যদি বলি, এখানে নতুন সিলেবাস 35তম থেকে এই চ্যাপ্টারটা সিলেবাসে ইনক্লুড হয়েছে। এরপরে 5টা বিসিএস এর রিটার্ন হয়েছে। 35, 36, 38 এবং 40-এ সম্ভবত থেকে কোশ্চেন এসেছে, একমাত্র 37-এ আসে নাই। তো 5টার মধ্যে যেহেতু 4টেই আসছে, তো ধরে নিতে পারি এখান থেকে এক সেট কোশ্চেন মোটামুটি নিশ্চিত আসে। তো সেইটা হিসাব করে আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে বিন্যাস সমাবেশে যেমন অঙ্কগুলো খুব সহজ আসে, মানে পারার মতো, সম্ভাব্যতা থেকে মাঝে মধ্যে কোশ্চেনগুলো একটু পেঁচিয়ে দেয়। মানে সাধারণত যদি একটু হালকার উপর ঝাপসা নলেজ নিয়ে যান তাহলে ওই অঙ্কগুলো পারবেন না। বাট ভালো করে যদি পড়েন তাহলে আপনাদের কিন্তু কোয়েশ্চেন এটা কমন পারার কথা। আপনাদের এই পর্যন্ত বিসিএস এ যে কোয়েশ্চেনগুলো আসছে, 4টা কোয়েশ্চেন, 4টাই আমার এই বইয়ের টাইপ 2 থেকে আসছে, অর্থাৎ সূত্রের প্রয়োগ সংক্রান্ত। আমাদের সম্ভাব্যতার কিছু বেসিক ফর্মুলা আছে, এই সূত্রগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন রিলেটেড কোয়েশ্চেনগুলোই আসছে। তো আবারও যদি ধরেন তাহলে আপনাদের এই প্রয়োগটাই আসার সম্ভাবনা বেশি। তাই টাইপ 2টা খুব গুরুত্ব দিয়ে পড়বেন। তার মানে এই না যে বাকিগুলো একবারে বাদ দিবেন, বাকিগুলো পড়তে হবে জাস্ট ব্যাকআপের জন্য, যেহেতু আপনাদের একটা কোয়েশ্চেন মোটামুটি আসবে। দ্বিতীয় কমন হচ্ছে বল কিংবা মার্বেল। তো আমরা সম্ভবতার উপরে টোটাল 4টা ক্লাস নিব। তো শুরুতেই 329, 330, 331, 32, 33 এ সমস্ত পেজে অ্যানালাইসিস, বিগত কোয়েশ্চেন এবং 9-10-এর কোয়েশ্চেন এগুলো দেওয়া আছে। আপনাদের মূলত চ্যাপ্টার শুরু হয়েছে 334 পেজ থেকে। 334 পেজ থেকে 34, 35 এই দুই চ্যাপ্টারে, এই দুই পেজে আপনাদের কিছু ঘটনা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। আপনারা এটা নিজ দায়িত্বে রিডিং পড়ে নেবেন। আমি অঙ্কের প্রেক্ষাপটে যখন যেটা আসবে, যেটুকু প্রয়োজন সেটুকু ডিসকাস করব। এরপর আপনারা এইটুকু রিডিং পড়ে নিন। আমার আজকে পড়া শুরু হয়ে যাবে সরাসরি পেজ নাম্বার 336 থেকে। তো আপনারা পেজ 336 ওপেন করেন, 336। ঠিক আছে, চলেন সূত্রগুলো বুঝিয়ে দিই। সম্ভাব্যতার মেন ফর্মুলা কিন্তু একটা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। সম্ভাব্যতার মূল সূত্র হচ্ছে যে এটা, সম্ভাব্যতা মূল সূত্র হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। অর্থাৎ আপনার মোট ঘটনা হচ্ছে টোটাল রিসোর্স কি আছে, আর এটা হচ্ছে আপনাকে যে জিনিসটা অপশন আকারে দিবে। ঠিক আছে, আপনাকে যে জিনিসটা নিয়ে কাজ করতে বলবে সেটা হচ্ছে অপশন, আর রিসোর্স হচ্ছে মূল স্টক। ঠিক আছে, এই হচ্ছে ও কনফিডেন্স কোচিং। আরে আমি তো খেয়াল করছি না, বিশেষ তো কনফিডেন্স আবার কোচিংও আছে। যাক, ভালো কথা। তো এই হচ্ছে মূল সূত্র। আপনি মনে করেন যে একটা পাত্রে 3টা বল আছে, 3টা বল, একটা রেড, একটা ব্লু, একটা গ্রিন। আপনি সেই পাত্র থেকে একটা বল উঠালেন, একটা বল উঠালেন, আপনার সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? সিম্পল কোয়েশ্চেন, প্রিলিভ, জাস্ট থিম বোঝার জন্য। একটা বল উঠালেন, সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? তখন সম্ভবতার কাহিনী হচ্ছে 2টা সংখ্যা আসবে, উপরে একটা, নিচে একটা। নিচে আসবে টোটাল রিসোর্স কি আছে। দেখেন এখানে রিসোর্স কি আছে, 3টা বল, 3 কালার 3টা বল। এটা হচ্ছে
রিসোর্স, তাই নিচে হবে 3। এরপর অপশন, আপনাকে অপশন দিচ্ছে কি রেট উঠাবেন, রেট কয়টা আছে একটা, সেটা উপরে দিবেন। এটা হচ্ছে সিম্পল প্যাটার্ন। ধরেন আপনি একটা পরীক্ষা দিলেন, এই রিটেনেই ধরেন আপনারা দিবেন, রিটেনে আপনারা পাস করবেন নাকি ফেল করবেন আমরা কিন্তু জানি না, আশাবাদী কিন্তু গ্যারান্টি তো দিতে পারি না। তাহলে এখানে আপনার পাস করার সম্ভাবনা কত? এখন পাস করার সম্ভাবনা আপনারা প্র্যাকটিক্যালি অনেক কিছু বলতে পারেন যে গ্যারান্টি পাস করব, নিশ্চিত ফেল করব, অনেক কিছু, বাট ম্যাথমেটিক্স আপনাকে সেটা সাপোর্ট দেয় না। সম্ভবতার ম্যাথ আপনাকে সাপোর্ট দেয় আপনার টোটাল 2টা ঘটনা আছে, হয় পাস নয় কি ফেল। তাহলে রিসোর্স হচ্ছে আপনার 2, এর মধ্যে আপনাকে পাস করার সম্ভাবনা অপশন দিচ্ছে পাস, তার মানে একটা, এই হচ্ছে হাফ, অর্থাৎ 50% আপনার পাসের সম্ভাবনা কত, 50%। তাহলে এই হচ্ছে সম্ভবতার মূল সূত্র, অনুকূল ঘটনা বা মোট ঘটনা। অলওয়েজ মনে রাখবেন অনুকূল ঘটনাটা নিচের চেয়ে ছোট হবে, অপশন ছোট হবে। তাহলে আপনি কোনো জিনিস সর্বোচ্চ কি করতে পারেন, আপনার রিসোর্স পুরোটা ইউজ করতে পারেন, এর চেয়ে বেশি ইউজ করতে পারবেন। যেমন আপনার এই পাত্রের বল আছে 3টা, আপনি কি 4টা বল বানাইতে পারবেন না। তারপর অপশন দিয়েছে কয়টা, একটা বল উঠেতে, আপনার সর্বোচ্চ বলতে পারে কয়টা, 3টে উঠেতে। অর্থাৎ আপনি সর্বোচ্চ রিসোর্সের ম্যাক্সিমাম টুকু ইউজ করতে পারবেন। অর্থাৎ এটার হাইয়েস্ট পসিবিলিটি হচ্ছে 3/3, অর্থাৎ 1। সম্ভবতার উত্তর জিন্দিগিতে একের চেয়ে বড় হবে না, কারণ সম্ভবতার রেঞ্জটি হচ্ছে 0 থেকে একের মধ্যে সীমাবদ্ধ। সম্ভবতার অ্যান্সারের রেঞ্জটা হচ্ছে লোয়েস্ট হতে পারে 0%, অর্থাৎ 0, হাইয়েস্ট হতে পারে 100% বা 1। কখনো যদি পরীক্ষায় আপনি অঙ্কটা করলেন, খুব কমন পড়ছে, মজার একটা অঙ্ক, আপনি সুন্দর করে করছেন, করা শেষে করতে 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 লাস্টে গিয়ে আপনার উত্তর দাঁড়ালো এরকম, মনে করেন 17/12, সুন্দর করে আপনি লিখে আসলেন অ্যান্সার 17/12, আপনি পরের অঙ্ক চলে গেলেন, এটা আপনার হবে বিরাট বড় গাধামি। কারণ 17/12 জীবনেও সম্ভবতার কোনো উত্তর প্যাটার্ন হতে পারে না। তো যখনই আপনার এই 17/12 এরকম কোনো প্যাটার্ন আসছে সম্ভবতার অ্যান্সারে, বুঝে নিতে হবে আপনার কোথাও না কোথাও ঘাপলা আছে, আপনি কোথাও ভুল করেছেন। কারণ এই ভ্যালুটা হচ্ছে 1-এর চেয়ে বড়, 17/12 কি 1-এর চেয়ে বড়। এই ক্ষেত্রে আপনার নিশ্চিত থাকবেন যে আপনার অঙ্কটা ভুল হয়েছে, কারণ সম্ভবতার উত্তর 1-এর চেয়ে বড় হইতে পারবে না। কিন্তু যদি 12/17 আসে তাহলে ভুল হইতে পারে, সেটা টেকনিক্যাল ভুল, কিন্তু আপনি দেখে বলতে পারবেন না যে অঙ্কটা ভুল হয়েছে, কিন্তু এরকম হলে নিশ্চিত ভুল। তো এটা হচ্ছে সম্ভবতার প্রথম কথা, অ্যান্সারটা কিভাবে সিলেক্ট করবেন। এবার আসেন আমরা সম্ভাব্যতার সূত্র করব। আপনাকে পরীক্ষার প্রশ্নে বিভিন্ন ঘটনা দিবে, বিভিন্ন ক্লু দিবে, আপনি বলের অঙ্ক করবেন, আপনি মার্বেলের অঙ্ক করবেন, ছক্কার অঙ্ক করবেন, তাসের অঙ্ক করবেন, লুডুর অঙ্ক করবেন, লুডুই তো ছক্কা, তারপর হচ্ছে মুদ্রার অঙ্ক করবেন, পাস ফেলের অঙ্ক করবেন, ডিফারেন্ট অঙ্ক করবেন। কিন্তু এই যে অঙ্কগুলো করবেন, সেই অঙ্কের ভিতরে ভাষাগত বিভিন্ন প্যাচ মারবে। বিন্যাস সমাবেশের অঙ্কের মতো সম্ভবত তো ভাষাগত প্যাচ ধরাটা খুব গুরুত্বপূর্ণ। সেই প্যাচায়া আপনাকে কোশ্চেনে বিভিন্নভাবে ওই প্যাচের ক্লু ধরে আপনাকে সূত্র ইউজ করে আগাতে হবে। তো প্রতিটা খণ্ডাংশের সূত্র এটা হলেও সম্ভবত অঙ্ক করতে গেলে আরো কিছু সূত্র আছে, তার মধ্যে সবচেয়ে ভাইটাল সূত্রটা একটু আমি আপনাদের লিখি। এটা হচ্ছে সম্ভবতার সূত্র, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই সূত্রটাকে বলা হয় মূল সূত্র। এটা এ এবং বি যে কোনো ঘটনার বেলায় এটা হচ্ছে সূত্র। এই ক্ষেত্রে আপনার শর্ত অ্যাড করে দিলে সূত্রের পলিসি বা মানগত একটু চেঞ্জ হতে পারে। যেমন ধরেন প্রথম ঘটনা যদি বলে বর্জনশীল, বর্জনশীল কি এত কাহিনী বোঝার দরকার নেই, আপনার সিম্পল সেটের বেলায় চিন্তা করেন, এটা একটা সেট, এটা একটা সেট, এটা এ এটা বি, কোনো একটা জায়গায় অবস্থান করতেছে, এর সাথে বি এর কোনো সম্পর্কই নাই, বি এর সাথে এর কোনো সম্পর্কই নেই, অর্থাৎ এদের মাঝে কোনো কমন ভ্যালু নাই। এদের মাঝে কি কোনো কমন ভ্যালু আছে? নাই। এইরকম ভাবে যখন দুইটা সম্পূর্ণ বিক্ষিপ্ত থাকে, অর্থাৎ কারোর সাথে কারো কোনো কমন ম্যাচ না করে, তখন এই জিনিসটা হয় বর্জনশীল। অর্থাৎ বর্জনশীল কখন হয়? যখন তাদের মাঝে কোনো কমন ভ্যালু থাকে না, এটা হচ্ছে বর্জনশীল।
যখন তাদের মাঝে কোনো কমন ভ্যালু থাকে না। তাহলে আমরা জানি এই যে সেটের মধ্যে ইন্টারসেকশন সিম্বলটা ইউজ হয়, এটা কখন ইউজ হয়? যখন কমন থাকে। তো যখন আপনার এ এবং বি এর মাঝে কোনো কমন ভ্যালু থাকবে না, সুতরাং এ ইন্টারসেকশন বি এর মানটা কত হবে? 0। তাহলে এ ইন্টারসেকশন বি, তাদের মাঝে কোনো কমন ফ্যাক্ট নাই। তাহলে এ ইন্টারসেকশন বি যদি 0 হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটাও কি হবে? 0 হবে। তাহলে সূত্রটা কি? এটা যদি 0 হয়, তখন সূত্রের ফরম্যাটটা দাঁড়াবে এই যে এরকম, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এই সূত্রটাকে বলা হয় বর্জনশীল ঘটনার বেলায় সম্ভাব্যতার সংযোগ সূত্র। কি সূত্র? বর্জনশীল ঘটনার বেলায় সম্ভাব্যতার সংযোগ সূত্র। সংযোগ মানে কি? ইউনিয়ন। তাহলে সম্ভাব্যতার সংযোগ সূত্র হচ্ছে নর্মালি এটা হচ্ছে অবর্জনশীলের বেলায়। এটা কিসের বেলায়? অবর্জনশীল। অবর্জনশীল মানে কি? যখন তাদের মাঝে কমন ভ্যালু থাকবে। যেমন ধরেন এটা যদি এরকম ভাবে হতো, একটা একটা মিক্স হয়ে যেত, সেট করতো, তখন এটুকু কি? কমন। যখন তাদের মাঝে কোনো কমন ভ্যালু থাকে, তখন সেটাকে বলা হয় অবর্জনশীল। আর যখন কমন না থাকে, তখন সেটা হয়ে যায় বর্জনশীল। তাহলে অবর্জনশীলের বেলায় মূলত সূত্র হচ্ছে এটা, কিন্তু বর্জনশীলের বেলায় এটা 0 হয় বিদায় সূত্র হচ্ছে এটা। ঠিক আছে? এই হচ্ছে আপনার প্রথম দুইটা সূত্র, এ এবং বি, এই দুইটা সূত্র। এটুকু বুঝছেন কিনা একটু বলুন তো? এটুকু বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন যে এটুকু বুঝছেন কিনা। কেউ কমেন্ট করে না। ওকে, কমেন্ট আসতেছে ধীরে ধীরে। তো যাক, নেক্সট হচ্ছে স্বাধীন ঘটনা। স্বাধীনের ব্যাপারটা হচ্ছে যখন দুইটা স্বাধীন হয়। স্বাধীন ফ্যাক্টটা প্রশ্নে বলা থাকে, স্বাধীনের ব্যাপারটা বলা থাকে, যখন এ ও বি স্বাধীন ঘটনা হয়, তখন এটা হয় সূত্র। পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হয় পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এ ইন্টারসেকশন বি হয় পি অফ এ ইন্টু পি অফ বি। তখন সূত্রটা এটা হুবহু সেম থাকবে, জাস্ট এই জায়গাটা এটা রিপ্লেস হবে। এটা হচ্ছে স্বাধীনের বেলায়। আর শর্তাধীন ঘটনাটা এখন আমি বললে একটু আপনাদের ভেজাল লাগবে, এটা যখন ম্যাথ আসবে তখন বুঝাই বলবো অঙ্কের এক্সাম্পলের প্রেক্ষাপটে। শর্তাধীন ব্যাপারটা হচ্ছে কোনো কিছু একটা ঘটে গেছে, এর প্রেক্ষাপটে পরেরটা ঘটার সম্ভাবনা। যেমন ধরেন আপনি এক প্যাকেট তাস থেকে একটা তাস টানছেন, প্রথম আগের তাস টানছেন, এটা হরতন আছে। এবার আপনার দ্বিতীয় তাসটা, সেটা রুইতন হবে না হরতন হবে, এটা কিন্তু প্রথম তাসের সাথে অনেকটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আবার মনে করেন যে কোনো একটা ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, কেউ বাস্কেটবল খেলে মনে করেন। তো সে কোনো একটা স্টুডেন্টের পসিবিলিটি আপনার জাস্টিফাই করছে যে একটা স্টুডেন্ট নিলে সে ধরেন ক্রিকেট খেলে, তবে ফুটবল খেলার সম্ভাবনা কত? দেখেন একটা ঘটনা ঘটাই দিয়েছে যে ক্রিকেটটা খেলতেছে, তাহলে সম্ভাবনা চাইছে কি ফুটবল খেলার। অর্থাৎ একটার প্রেক্ষাপটে আরেকটা, যখন কোনো কিছু সম্ভাবনা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট থাকে, তখনই সেটা আসলে মূলত শর্তাধীন সম্ভাবনার প্রেক্ষাপটে আপনার ফেলা যায়, যে একটা ঘটেছে সেই শর্তে অন্য আর একটা ঘটার সম্ভাবনা। তো সেক্ষেত্রে কোনটা নিচে যাবে কোনটা উপরে আসবে, এটা একটু পরে ফর্মুলা আছে, আমি আপনাদের বুঝাই বলবো। আপাতত সূত্র ডিরেক্টলি যদি বুঝতেছেন তাহলে অনেক ক্ষেত্রে সূত্র এলোপাতারি লাগে। এক্সাম্পল আকার অঙ্কের ভিতরে যদি সূত্র পড়েন তাহলে সূত্রগুলো মনে থাকে। তো চলেন আমরা শুরু করে দিই। ক্যাটাগরি এ, টাইপ 1। টাইপ 1 আজকে আমরা শুধু টাইপ 1ই পড়ব। আমাদের দেখেন 4টা ক্লাসের মধ্যে আমরা টাইপ 1 পড়বো একদিন, টাইপ 2 পড়বো একদিন, 2 দিন কিন্তু শেষ। এরপরে বাকি এত যে টাইপ সব মিলে পড়বো 2 দিন। আপনি যখন প্রথম দুইটা টাইপ বুঝে যাবেন, টাইপ 1 টাইপ 2, তখন দেখবেন যে বাকিগুলো
প্যাটার্নটা বুঝে গেলে বাকিগুলো ইজি মনে হবে, দ্রুত টানা যাবে। তো একটু খেয়াল রাখেন। টাইপ 1 টাইপ 2 খুব গুরুত্বপূর্ণ, কারণ টাইপ 1 হচ্ছে সব সূত্র, আর টাইপ 2 হচ্ছে সূত্রের প্রয়োগ, এরপর হচ্ছে প্রয়োগের বিভিন্ন ক্ষেত্র আর কি, বল মার্বেল এগুলো। তো সুতরাং প্রথম দুইটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা যদি না বুঝেন তাহলে 3-4 বুঝতে একটু সমস্যা হবে। 1 নম্বর কোয়েশ্চেন, ইজি থেকে শুরু করি, সহজ থেকে শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেনে বলছে আরে রফিক, স্বাধীন চলকটা আরেকবার, ভাই স্বাধীন চলক আর স্বাধীন ঘটনা কিন্তু এক না। স্বাধীন চলক এক জিনিস আর স্বাধীন ঘটনা আরেক জিনিস। আপনি স্বাধীন চলক লিখেছেন, স্বাধীন চলক তো হচ্ছে এগুলোর ক্ষেত্রে ফাংশনের বেলায় y ইকুয়াল টু f of x জেনারেলাইজ ফাংশন, এক্ষেত্রে এটা হচ্ছে স্বাধীন আর এটা হচ্ছে অধীন। ঠিক আছে, x এর মান আপনি যা খুশি তা বসাইতে পারতেছেন, বসাইলে পরে y এর মান পাবেন। তো এগুলো অন্য জিনিস। আর স্বাধীন ঘটনা অধীন ঘটনা আমি তো বলছি ভাই, এখন বললে জগা খিচুড়ি প্যাঁচ লেগে যাবে, কারণ আমি প্যাঁচ লাগাইতে চাই না, আপনাদের সব ক্লিয়ার করেই তো আমি ছাড়বো। কোনো চ্যাপ্টারকে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার ছাড়া বাদ দেই না, কিন্তু সব কিছু শেখার একটা প্রপার মুভমেন্ট আছে, এই মুভমেন্টে আপনাদের শেখাবো, অত টেনশন নিন না। চলো অঙ্ক করি 1 থেকে। 1 নাম্বার, p of a equal to 1/3, p of b equal to 3/4। আপনাকে বলে দিছে a ও b স্বাধীন, এটা প্রশ্নে বলা আছে। এবার আপনার এই জিনিসটা চাইছে p of a ইন্টারসেকশন b এবং p of a ইউনিয়ন b। ভাই p যদি স্বাধীন হয় তাহলে তো এটা অটোমেটিক্যালি হবে। স্বাধীনের বেলায় p of a ইন্টারসেকশন b এর সূত্র কি? p of a ইনটু p of b। তাহলে ফর্মুলা আছে, আপনি শুধু ফর্মুলা বসায় তারপর মান বসান, আপনার এটার মান চলে আসবে। এরপরে p of a ইউনিয়ন b এর ইউনিভার্সাল ফর্মুলা, যে কোন মোমেন্টে p of a ইউনিয়ন b এর সূত্র হচ্ছে p of a প্লাস p of b মাইনাস p of a ইন্টারসেকশন b। আপনাকে যদি শুধু এটা চাইতো তবু আপনার এটা বের করা লাগতো, কারণ এই যে এই জিনিসটা আপনার তো লাগবে, স্বাধীনের বেলায় এই জিনিসটা লাগবে, কারণ পরীক্ষার প্রশ্নে তো শুধু দেওয়া আছে এই 1/3 আর 3/4, কিন্তু এটা যে কত এটা তো প্রশ্নে দেওয়া নাই। সুতরাং এটা যদি নাও চাইতো, যদি পরীক্ষায় আসে এরকম যে p of a p of b হলে a ও b স্বাধীন হলে আপনার p of a ইউনিয়ন b কত, অর্থাৎ এটা চাইলো না, তবু আপনাকে এটা বের করে নেওয়া লাগবে, কারণ আদারওয়াইজ আপনি অঙ্ক করতে পারবেন না। এরপর এটা এখানে বসে ক্যালকুলেশন করবেন। আপনার এরকম ভাবে যদি দুইটা ঘটনা দেয় তাহলে পরীক্ষায় অবশ্যই এখানে স্বাধীন থাকবে অথবা বর্জনশীল থাকবে। যদি শুধু p of a এবং p of b দিয়ে আপনাকে এইটুকু বের করতে বলে যে p of a ইউনিয়ন b বের করো, p of a p of b দিয়ে যদি p of a ইউনিয়ন b বলে, তখন অবশ্যই আপনাকে পরীক্ষার প্রশ্নে হয় a ও b স্বাধীন বলে দিবে অথবা বর্জনশীল বলে দিবে। আমি কিন্তু বলছি গ্যারান্টি প্রশ্নে বলে দিবে। যখনই প্রশ্নে বর্জনশীল বলবে তখন এটুকু 0 ধরে নেবেন, কারণ বর্জনশীল হলে এটুকুর মান হচ্ছে 0। আর যখন এই প্রশ্নে স্বাধীন বলবে তখন এইটুকু আপনি বের করে নেবেন কিভাবে, দুইটা গুণ করে। এইটুকু হচ্ছে ফ্যাক্ট। 1 নম্বর কোশ্চেনের ফ্যাক্ট হচ্ছে এটা, p of a p of b দিয়ে আপনার p of a ইউনিয়ন b চাইবে, সেক্ষেত্রে p of a মান প্রশ্নে দেওয়া থাকবে, p of b দেওয়া থাকবে, p of a ইন্টারসেকশন b দেওয়া থাকবে না, কিন্তু এটা বের করার মতো আপনাকে ক্লু দিবে, হয় বর্জনশীল নয় স্বাধীন। বর্জনশীল দিলে 0, স্বাধীন দিলে দুইটা গুণ করে মান বের করে নেবেন। 1 বুঝছেন কিনা বলুন, যদি বুঝেন তাহলে লেখেন 1 ক্লিয়ার। তিনে অনেক কিছু আছে, চলেন করি। p of a ইকুয়াল টু দেয়া আছে হাফ, p of b ইকুয়াল টু দেয়া আছে 3/4, p of a ইন্টারসেকশন b দেয়া আছে 1/3। এইটুকু দিয়ে আপনার অনেকগুলো বের করতে বলছে, তাহলে আমরা একটা একটা করে করি। p of a দিছে কত a নম্বরে, p of a বাই b, এটা কিন্তু এই যে এটাও এভাবেও দিতে পারে। এটার মানে হচ্ছে b ঘটে গেছে, b ঘটে গেছে সেই শর্তে a ঘটার সম্ভাবনা, এটাই শর্তাধীন সম্ভাবনা। b অলরেডি ঘটে গেছে তারপর a ঘটার সম্ভাবনা। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার সূত্রটা
যেটা পরে থাকবে সেটার সম্ভাবনাটা নিচে দিবেন, আর উপরে অলওয়েজ তাদের ইন্টারসেকশন দিবেন। সরাসরি ফর্মুলা হচ্ছে এটা, যেটা পরে থাকবে সেটা নিচে যাবে। অর্থাৎ আপনার যদি সূত্র হয় পি অফ, মনে করেন এম বাই এন এরকম দিল, তখন পি অফ এন নিচে পরেরটা, আর উপরে হচ্ছে তাদের ইন্টারসেকশন পি অফ এম ইন্টারসেকশন এন। ক্লিয়ার? সূত্রটা এভাবে। তখন আপনি মান বসাই দেন। আপনার পি অফ এ বাই বি তো সুন্দর করে বেরোই হয়, মান দেওয়া আছে এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/3, আর পি অফ বি দেওয়া আছে হচ্ছে 3/4 ইকুয়াল টু 1/3 ইন্টু 4/3। তাহলে কত আসতেছে? 4/9। অ্যান্সার হচ্ছে 4/9। এটা হচ্ছে এ নাম্বার। এবার আসেন বিতে আসি। বি কিন্তু একটু কঠিন, ঝামেলা আছে, বুঝে নিতে হবে। বি পি অফ এ বাই বি প্রাইম, এটা হচ্ছে দিছে। তাহলে শর্তাধীন নিয়ম অনুসারে নিচে কি হবে? পরেরটা, অর্থাৎ পি অফ বি প্রাইম, আর উপর হচ্ছে তাদের ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। এটা হচ্ছে সরাসরি সূত্র। এখন আপনাকে অঙ্ক করতে গেলে এটার মানও দেওয়া নেই, এটার মানও দেওয়া নেই। পি অফ এ ইন্টারসেকশন বি আছে, কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম কত পরীক্ষার প্রশ্নে দেওয়া নেই। পি অফ বি দেওয়া আছে, কিন্তু পি অফ বি প্রাইম দেওয়া নেই। এই প্রাইম মানে হচ্ছে কোনো কিছু না হওয়ার সম্ভাবনা। সম্ভাবনাতে না হওয়ার সম্ভাবনা আর হওয়ার সম্ভাবনা মিলিতভাবে হবে 1, অর্থাৎ কোনো কিছু ঘটনার সম্ভাবনা আর কোনো কিছু না ঘটার সম্ভাবনা মিলিতভাবে হচ্ছে 1। যেমন ধরেন আপনি পরীক্ষায় ধরেন আপনার ক্যাডার হবেন, ক্যাডার হওয়ার সম্ভাবনা কত? ধরলাম 80%, তাহলে ক্যাডার না হওয়ার সম্ভাবনা কত? 20%। এটা যেমন আমরা বাংলায় বুঝি, তাহলে 80 আর 20 মিলে কত? 100%। তো 100% মানে কিন্তু 1, 100% মানে কিভাবে 1? 1% মানে কত? 1/100। তাহলে 100% হচ্ছে এটা 1। এই জন্য সম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে 1। সম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে 1, আর সর্বনিম্ন হচ্ছে 0% মানে হচ্ছে 0। তাহলে কোনো কিছু ঘটনা ঘটা আর না ঘটা কম্বাইনলি হচ্ছে 1। তো আপনাদের সম্ভাব্যতার যত সূত্র পাবেন সবকিছু ঘটার সম্ভাবনা পাবেন, না ঘটার ডিরেক্ট কোনো সম্ভাবনার ফর্মুলা নাই। তাহলে আমরা না ঘটার সম্ভাবনা বের করবো কিভাবে? অলওয়েজ 1 থেকে ঘটাটা বাদ দিয়ে দিবেন, অর্থাৎ পি অফ বি প্রাইম মানে হচ্ছে আপনার বি না ঘটার সম্ভাবনা। তাহলে 1 মাইনাস পি অফ বি, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ 1 থেকে বি ঘটার সম্ভাবনা বাদ দিবেন, তাহলে টোটাল আপনি না ঘটার সম্ভাবনা পেয়ে যাবেন। এই সূত্রটা বুঝছেন তো? 1 থেকে আপনি ঘটার সম্ভাবনা বাদ দিবেন বি, তাহলে বি না ঘটার সম্ভাবনা অর্থাৎ নিচেরটা পাইবেন। আমার তো এই দুইটা মান বের করতে হবে, এই জন্য আগে আমি সহজটা বের করে নিছি, যেটা বের করা সহজ। বাদন আপু, আপনার বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমি বইয়ে দিয়ে দিয়েছি। আপনি পড়েন, যদি না বুঝেন নেক্সট ক্লাসে বললেন আমি বলে দিব, সমস্যা নেই। আগে নিজের একটু পড়েন, তাহলে আমরা এটা বের করতে পারবো। সুতরাং এই অনুসারে বের করে নেই। 1 মাইনাস পি অফ বি কত? 3/4। তাহলে এটা আসতেছে কত? 1/4। সুতরাং আমাদের নিচের এই পি অফ বি প্রাইম এইটুকুর মান পাওয়া গেল কত? 1/4। এটা আমরা পাইছি।
ঠিক আছে, এখন আসল কাজ হচ্ছে এটা বের করা। এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি? এ বি, এটা এ, এটা বি। আমরা জানি এটা হচ্ছে ইন্টারসেকশন। এটা কি? এগুলো কিন্তু সেটে পড়াইছি। এটা হচ্ছে শুধু এ, এটা কি? শুধু বি। এখন আপনার এ ইন্টারসেকশন বি প্রাইম কতদূর এটা আগে বের করেন। আগে এটা দেখেন বি প্রাইম মানে কি। বি প্রাইম মানে হচ্ছে যে এটুকু, বি ছাড়া যেটুকু, অর্থাৎ এই যে এই অংশটুকু হচ্ছে বি প্রাইম, এটুকু হচ্ছে বি প্রাইম, কিন্তু এই লালটুকু হচ্ছে বি প্রাইম। আর এ কতটুকু? এ হচ্ছে পুরাটা, পুরা সার্কেল। এখন ইন্টারসেকশন মানে কি? তাদের কমন ডাটা। এখন বি প্রাইম মানে হচ্ছে এই অংশটুকু লালটুকু, আর এ মানে হচ্ছে এই পুরা সার্কেলটুকু। তাহলে তাদের মধ্যে কমন পড়ে কোনটুকু? এইটুকু লাল অংশটুকু। সুতরাং এই ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এই লাল অংশটুকু। এবার এই লাল অংশটুকুকে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন? লাল অংশটুকু হচ্ছে এই পুরো এ থেকে এই এ ইন্টারসেকশন বি বাদ, অর্থাৎ এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এইটুকু হচ্ছে লাল অংশটুকু। এ মাইনাস এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই পুরা এ থেকে আমি যদি কমনটুকু বাদ দিই তাহলে আমি লাল অংশটুকু পাবো, অর্থাৎ বি প্রাইম পাবো। বি প্রাইম মানে হচ্ছে শুধু এ, বি প্রাইম মানে হচ্ছে শুধু এ, অর্থাৎ এই লাল পার্টটুকু। তাহলে এটা কিভাবে পাবো? এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে। এখন শুধু আপনি পাশে পি লাগাই দেন, ঠিক আছে? অর্থাৎ probability of a intersection b prime equal to হচ্ছে probability of a minus probability of a intersection b। এটা হচ্ছে আপনার ফর্মুলা। এরপরে আপনার এই যে এখানে দুইটা মানে আছে, probability of a হচ্ছে হাফ মাইনাস probability of a intersection b হচ্ছে 1/3, 1/3। এটা ক্যালকুলেট করলে 6/1, 1/6 আসে। তাহলে আপনি পাইলেন হচ্ছে, এটা পাইলেন 1/6, এটা পাইলেন কত? 1/4। এটা পাইলেন 1/4 আর এটা 1/6। বসান 1/6/1/4, অর্থাৎ 1/24 অ্যান্সার। না, 1/24 কেমনে আসে? 1/6 ইন্টু 4/1, 2/3, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা বুঝছেন কিনা বলেন? বি বুঝছেন কিনা? এই ধরনের জিনিস আপনারা যদি এই চিত্রটা এঁকে নেন তাহলে আপনাদের সহজ হবে। কি বলছে সহজ আপনি বুঝে যাবেন যে এটা মানে কি। এটা তো এখান থেকে তো এটা হচ্ছে সূত্র, প্রবাবিলিটির সূত্র। এরপরে সেট থিওরি, সেটের অনুসারে পি অফ বি তো 1 মাইনাস পি অফ বি, সেটা আসে 1/4। আর পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে এভাবে বের করবেন যে বি প্রাইম মানে হচ্ছে এটুকু, আর এর সাথে কমন দিলে তার মানে এই লাল অংশটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এটা মানে কি? এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ, অর্থাৎ শুধু এ, এ থেকে এ ইন্টারসেকশন বি। এগুলো কিন্তু সেটের চ্যাপ্টারেও সূত্রগুলো এক্সপ্লেন করছি। আপনারা যদি এখানে বুঝতে একটু সমস্যা হয় তাহলে সেটের ভ্যানচিত্র পাঠটুকু বুঝে নেবেন, কারণ এই জন্য ক্লাসের একটা সিরিয়াল আছে। সেট পড়াইছি প্রবাবিলিটি পড়ানোর আগে, পারমুটেশন কম্বিনেশন পড়াইছি প্রবাবিলিটি পড়ানোর আগে। তো উদ্দেশ্য হচ্ছে এটা। এক্সামে কেন আঁকায় দিবেন? আঁকায় দিলে প্রবলেম না, যে এক্সাম কেন আঁকায় দেবেন? কিন্তু সরাসরি এটার সমান আপনি টার্মগুলো এই যে সাইড দিয়ে আমি যেভাবে লিখে দিছি থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি বের করে দেখায় দিবেন। আঁকতে পারেন রাফ আকারে। ও আপনাদের পরীক্ষা আবার অনেকে কি করেন, সাইডে রাফ করেন কিন্তু রাফটা কাটেন না, এটা কিন্তু ভুল। রাফটা সাইড থেকে কেটে দিবেন, মনে রাখবেন। নেক্সট চলেন আমরা একটু সি নাম্বার করি। সি,
সিতে বলছে কি প্রবাবিলিটি অফ এ প্রাইম বাদ বি প্রাইম, তাহলে এটার সূত্র অনুসারে নিচে কি প্রবাবিলিটি অফ বি প্রাইম, নিচে তো এটাই হবে। ঠিক আছে, এখানে টান দিছে, এই টান দিয়েও বলতে পারে, শুনেন এটা কিন্তু প্রবাবিলিটি অফ বি প্রাইম, প্রবাবিলিটি অফ বি উপরে টান, প্রবাবিলিটি অফ বি সি, তিনভাবে লিখতে পারে, প্রাইম উপরে বার কিংবা সি। ঠিক আছে, তিনভাবে লিখতে পারে, যে কোনো একভাবে লিখো, অঙ্ক কিন্তু সেম, মনে রাখেন। আর উপরে কি দুইটার ইন্টারসেকশন, তার মানে পি অফ এ প্রাইম, এখানে তো প্রাইম দিচ্ছেন, এখানে টান দিচ্ছে, এ টান ইন্টারসেকশন বি টান, এটা হচ্ছে সূত্র। প্রবাবিলিটি অফ পরেরটা নিচে আর উপর হচ্ছে তাদের ইন্টারসেকশন, এটুকু হচ্ছে ফর্মুলা। এখন আপনার এই যে এটা পড়ে গেছে মিস্টার মর্গানের সূত্র, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কত, এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা হচ্ছে ডি মর্গানের যে দুইটা ফর্মুলা আছে, আরেকটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, অর্থাৎ এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন, এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন। এগুলো হচ্ছে কার সূত্র, মর্গানের সূত্র, সেট চ্যাপ্টারে আছে, এগুলো প্রমাণও আছে। তাহলে এই অনুসারে এটাকে আমি লিখতে পারবো পি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে হচ্ছে পুরাটার উপরে টান, আর নিচেরটা কত, 1 মাইনাস পি অফ বি, পি অফ বি প্রাইম মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি। তাহলে এটার সূত্র আবার কত, আচ্ছা দুইটার একসাথেই করি, এখানে পি অফ বি টানই রাখেন, এরপরে হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি প্রাইম মানে কত, এটা না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, আর এটা হচ্ছে 1 মাইনাস পি অফ বি। এইটুকু হচ্ছে আপনার ফর্মুলা। ঠিক আছে, তো এটার মান তো আগে থেকে আমাদের 1/4 বের করছিলাম, আগে দেখাইছি না। আর এটা কি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এখানে আছে নাই, এটা বের করা লাগবে, পি অফ এ ইউনিয়ন বিটা আবার বের করা লাগবে। কেমনে বের করব, এই যে এ ইউনিয়ন বি পি অফ ইকুয়াল টু কত, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে পি অফ এ হচ্ছে 1/2, পি অফ বি হচ্ছে 3/4 মাইনাস ওইটা হচ্ছে 1/3। তাহলে এটা ক্যালকুলেট করলে আপনার গিয়ে লাস্টে আসবে কত, আমি সরাসরি লিখে দিই 11/12, 11/12 আসে, তাহলে এটা হচ্ছে 11/12 বসাইলাম। বসাই এরপরে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, আমি উত্তর লিখে ফেলি, চূড়ান্ত উত্তর কত ফাইনালি গিয়ে 1/3। মূল কাজ হচ্ছে এই লাইনটাই বোঝার ব্যাপার, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ শর্তাধীন সম্ভাব্যতার সূত্র। এরপরে উপরে একটা মর্গান ফর্মুলা, এটা তো সরাসরি 1 মাইনাস গেল, তাহলে এই আগের পথেই প্রাইম মানে হচ্ছে 1 মাইনাস, প্রাইম মানে হচ্ছে 1 মাইনাস, এরপরে এগুলোর ডাটা বসাই দেবেন। এটার ডাটা সরাসরি প্রশ্নে আছে, বসাতে পারবেন, কিন্তু এটা নাই, এই জন্য এটা আবার সাইডে বের করে নেবেন। আর একটা অঙ্ক করবো, 4 নম্বর করবো আজকে। 4 নম্বর, পি অফ এ দেওয়া আছে হাফ, পি অফ বি দেওয়া আছে 1/5, পি অফ এ বাই বি দেওয়া আছে 3/8, তাহলে পি অফ বি বাই এ ইকুয়াল টু কত, তাহলে পি অফ বি বাই এ ইকুয়াল টু কত, পি অফ এ নিচে পরেরটা, আর উপর হচ্ছে তাদের ইন্টারসেকশন, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে সূত্র, যাহা চেয়েছে সে অনুসারে এটা হচ্ছে ফর্মুলা। এখন ঘটনা হচ্ছে আপনাকে এইটুকু করতে গেলে তো পুরো দুইটা জিনিসের মান লাগবে, পি অফ এ আছে বসাতে পারবো, কিন্তু এ ইন্টারসেকশন বি নাই, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এখন এটা যদি বের করতে চাই তাহলে আমাদের কিন্তু দেখেন মৌলিক যে সূত্র আছে সেই সূত্র দিয়ে পারবো না, কারণ সেই সূত্র দিয়ে করতে গেলে পি অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে মৌলিক সূত্র, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই সূত্র দিয়ে আমরা পারবো না, কেন, এটা বের করতে গেলে এই তিনটা জিনিস লাগবে। এখন এটা আছে, এটা আছে, কিন্তু এটা তো নাই, এটা যেহেতু নাই, সুতরাং আপনারা এই মৌলিক সূত্র দিয়ে এই ইন্টারসেকশন বি এর মান আমরা পারবো না। তো যেহেতু পারতেছি না, তাহলে আমাদের কিভাবে বের করব, তাই প্রশ্নের ক্লু বিষয় আছে,
তাই আমরা এই জিনিসটাকে ব্যবহার করতে হবে, কারণ এই সূত্রটাতে এ ইন্টারসেকশন বি থাকে। যেমন দেখেন কিভাবে করব। পি অফ এ বাই বি ইকুয়াল টু কত? পি অফ এ ইন্টারসেকশন বি উপরে, আর নিচে হচ্ছে পরেরটা, পরে কি বি, পি অফ বি। তাহলে এখান থেকে এটার মান তো দেওয়া আছে কত, 3/8 ইন্টু পি অফ বি। পি অফ বি এই যে এখানে গুণ হবে, পি অফ বি কত, 1/5 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত, 3/40, 3/40। এটা আসছে এ ইন্টারসেকশন বি এর মান। এবার নিয়ে এখানে বসাতে পারবো 3/40 বাই হচ্ছে পি অফ এ অর্থাৎ হাফ, অর্থাৎ 3/40 ইন্টু 2/1, উপরে গুণ হয়ে গেছে, 2 দিয়ে 40 কাটলে 20, তার মানে 3/20 হচ্ছে অ্যান্সার। এখানে যে কয়টা সূত্র আপনাদের পড়াইছি, মাত্র কিন্তু 4টা অঙ্ক দিছি, এখানে মাত্র 4টা অঙ্ক দিছি। আপনারা ইন্টারমিডিয়েটের 9টা বইয়ে, আমার বাসায় 9টা বই আছে ইন্টারমিডিয়েটের, 9টা বইয়ের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই 4টা অঙ্কের বাইরে কোনো প্যাটার্ন পাবেন না আপনারা। তো যদি এই 4টা অঙ্ক ঠিক মতো বুঝেন, সকল বইয়ের সব অঙ্কই সূত্র রিলেটেড যেগুলো আছে সবগুলো পারবেন। আমি কিন্তু অঙ্ক সিলেকশন করার সময় খুব ভাবনা চিন্তা করে পিক করছি, খালি র্যান্ডম 4টা অঙ্ক দিয়ে দিছি না, ঠিক আছে? এই অঙ্ক আমার কাছে টাইপ করা আছে অনেক অঙ্ক, আপনারা খুব ভালো করেই জানেন আমি মূলত হচ্ছে অ্যাডমিশনের টিচার, এখনও আছে, ঠিক আছে, অ্যাডমিশনের টিচার। তো সেখানের কিন্তু অ্যাডমিশন মানে হচ্ছে ইন্টারমিডিয়েটের ফ্যাক্ট। আর যেহেতু আমি ম্যাথ ডিপার্টমেন্টের হেড, আমার কাছে অসংখ্য ম্যাথের টাইপ আছে, আর আমি তো ওইখানের ককটেলের রাইটারও। তো আমি চাইলে এখানে 20টা অঙ্ক দিতে পারতাম, দিয়ে আপনাদের মাথা নষ্ট করার দরকার আছে না। আমি সিলেক্টিভ 4টা অঙ্ক দিয়েছি, যে এই 4টা অঙ্ক যদি কেউ ঠিক মতো বুঝে করতে পারে তাহলে এই ফর্মুলা রিলেটেড সব অঙ্ক পারবে। আর পাশাপাশি আপনাদের তো সেট আছেই বোঝার জন্য। তো আপনারা একটু ভালো করে এই কয়টাই করেন, এমনভাবে করবেন যেন একবারে সূত্র ডিরেক্ট লিখতে পারেন, কোনো ভাবনা চিন্তা নেই, বেঞ্চিতের জন্য ড্র করা না লাগে, ডিরেক্ট মুখস্থ করতে পারলে সেটা আরও বেশি ভালো, কারণ টাইমের একটা ফ্যাক্ট আছে। আপনি একটা অঙ্কে আধা মিনিট সময় সেভ করতে পারলে আপনার কঠিন একটা অঙ্কে আধা মিনিট সময় বেশি দিতে পারবেন, এটা হচ্ছে কথা। তো আজকের ক্লাস শেষ।